সকলকে শুভেচ্ছা। অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসারি ইংলিশ ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেকশন গুরুত্বপূর্ণ একটি অংশ, সিলেবাসের অংশ, যেটা যে কোনো চাকরি পরীক্ষায় এবং কম্পালসারি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার জাতীয় ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই পরীক্ষায় আসে। তো আজকে 20টা সেন্টেন্স নিয়ে ক্লাস। এই 20টা সেন্টেন্স কি কি কারণে কোথায় রং হয়েছে সেটা দেখানো হয়েছে। তো এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে আমি মনে করি তাহলে তার কোনো সমস্যা থাকবে না। এই জন্য আমি বিকল্প পদ্ধতি বাছাই করে এইভাবে ক্লাসটা নিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে। তো ক্লাসটা কিভাবে আমরা সাধারণত ধারায় যেভাবে করি, 4টা সেন্টেন্স থাকে, 4টা সেন্টেন্স থাকলে ওখান থেকে কারেক্ট সেন্টেন্স আর রং সেন্টেন্স অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স এটা বাছাই করতে বলে। আর আমি এখানে দেখিয়েছি কি 20টা সেন্টেন্স দিয়েছি, এটা কি কি কারণে এইখানে এই সেন্টেন্সটা রং হয়েছে। তো সেই সেন্টেন্সটা যদি আমরা জানতে পারি যে এই কারণে রং হয়েছে তাহলে কিন্তু আমরা পরীক্ষা অ্যান্সার দিতে পারবো। অর্থাৎ এই রিলেটেড যতগুলো আসবে ততগুলো কিন্তু আমরা পরীক্ষার ক্ষেত্রে সুবিধা পাবো, উপকৃত হব, অর্থাৎ আমাদের পরীক্ষায় ভুল হবে না। তো আমি বিকল্প ধারায় গিয়ে এই সিস্টেমে ক্লাসগুলো দেব। আশা করি তোমাদের উপকৃত হবে তোমরা। তো ক্লাস শুরু করছি। প্রথম সেন্টেন্স সেটা হলো এই যে হি নোস ইন অ্যান্ড আউট অফ দ্যাট অ্যাফেয়ার। এই সেন্টেন্সটার কোথায় ভুল আছে? তো এই সেন্টেন্সটার ভুল কোথায় আছে এটা যদি আমরা বুঝি তাহলে যদি হি নোস সে জানে, ইন অ্যান্ড আউট অফ দ্যাট অ্যাফেয়ার্স এই ঘটনার খুঁটিনাটি বিষয়, তাহলে খুঁটিনাটি বিষয় যদি জানা বোঝায় তাহলে হয় ইনস অ্যান্ড আউটস। তাহলে এইখানে একটা ইয়েস হবে আর এখানে একটা ইয়েস হবে। এই কারণে এই সেন্টেন্সটা ভুল আছে। ইনস অ্যান্ড আউটস মানে হলো খুঁটিনাটি বিষয়। তাহলে এই ঘটনার খুঁটিনাটি, নারী নক্ষত্র আদি অন্ত সব কিছুই যদি জানে তাহলে তখন সেটাকে বলা হয় ইনস অ্যান্ড আউটস। তো এইখানে ইনস অ্যান্ড আউটস যদি দেওয়া হয় তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। এই কারণে এখানে সেন্টেন্সটা ভুল আছে। তো দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখি যে কি কারণে। I noticed that the opposite man was staring at me. I noticed that the opposite, আমি নোটিস করছিলাম প্রতিপক্ষকে না ম্যানকে, অপোজিট ম্যান। তাহলে এর ম্যানটা আগে হবে, ম্যান অপোজিট। তো সাধারণত আমরা কোনো প্রতিপক্ষ মানুষকে করি, প্রতিপক্ষকে করি না। তাহলে কি হবে? আই নোটিস দ্যাট দ্য ম্যান অপোজিট, অপোজিট ম্যান হয় না, ম্যান অপোজিট। যেমন আমরা যদি বলি গরুর খাঁটি দুধ আর খাঁটি গরুর দুধ, তাহলে খাঁটি গরুর দুধ, তো সেক্ষেত্রে আমরা কি বলি যে গরু কখনো ভেজাল হয় না, ভেজাল হতে পারে দুধটা। তো সেভাবে এখানে আমরা অপোজিট ম্যান হয় না, ম্যান অপোজিট হয়। তাই আমরা কি করব? আই নোটিস দ্যাট দ্য ম্যান, তারপরে হবে কি অপোজিট। তাহলে এখানে যদি ম্যান অপোজিট দেওয়া হয় তাহলে সেন্টেন্সটা তখন কারেক্ট হয়। 3 নম্বর, ডু ইউ নো এনিওয়ান হ্যাভিং লস্ট। হ্যাভিং লস্ট হারানো অর্থে অ্যান আমব্রেলা। তাহলে হ্যাভিং লস্ট বলে কিছু হয় না। হ্যাভিং লস্ট মানে এখানে হারানো অর্থ বোঝানো হয়েছে, তাহলে এক্ষেত্রে এটা হবে লুজিং। লুজিং, তো আমরা কি দেবো? এটা লুজিং, লুজিং অর্থাৎ হারানো, অথবা হু হ্যাজ লস্ট এটা ব্যবহার করতে পারে। যে ডু ইউ নো এনিওয়ান হু হ্যাজ লস্ট অ্যান আমব্রেলা, তার মানে কে একটি ছাতা হারিয়েছে। তাহলে হারানো অর্থে হ্যাভিং লস্ট হয় না, লুজিং হয়।
তো আমাদের মনে রাখতে হবে হ্যাভিং লস্ট এটা কোনো ওয়ার্ড হয় না, হারানো অর্থে কি ব্যবহার হয়, লুজিং ব্যবহৃত হয়, তাহলে এখানে লুজিং হবে। আমরা 4 নম্বরটা দেখি। তাহলে দেখো এখানে বলছে টেল মি হোয়েন আর ইউ গোয়িং অন হলিডে। তাহলে যদি প্রশ্নবোধক হয়, আমরা জানি কি যদি প্রশ্নবোধক হয় তাহলে অক্সিলারি আগে আসে আর সাবজেক্টটা পরে বসে। আর যদি প্রশ্নবোধক না হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ না হয়ে, তখন আমরা কি বলি, সাবজেক্টটা আগে অক্সিলারিটা পরে। তাহলে এখানে টেল মি হোয়েন ইউ আর গোয়িং অন হলিডে, এখানে ইউটা আগে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক কোনো সেন্টেন্স না। যদি প্রশ্নবোধক হতো তাহলে এটা ঠিক ছিল, যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্স না, তাই এখানে কি বলতে হবে, বলতে হবে যে ইউ আর, ইউ আর, তখন সেন্টেন্সটা কারেক্ট হবে। আমরা 5 নম্বরে বলছি। 5 নম্বরে হলো কি হিজ ফেলুর রেজাল্ট ফর lack of attention। কোনো কিছু ঘটা উপলক্ষে যদি ফলাফল বোঝায়, ফলাফল ঘটা বোঝাতে কি হবে, রেজাল্ট ফ্রম হয়, ফর হয় না, রেজাল্ট ফ্রম। তাহলে রেজাল্টেড ফরের পরিবর্তে কি হবে, ফ্রম হবে। তাহলে আমি আবার বলছি ইজ ফেলুর রেজাল্টেড ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন, অর্থাৎ কোনো ঘটনা ঘটা উপলক্ষে যদি ফলাফল নির্ণয় করতে হয় তখন রেজাল্টেড ফর হয় না, রেজাল্টেড ফ্রম হয়। ফ্রম, রেজাল্টেড ফ্রম ঘটা উপলক্ষে কোনো ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে যদি ফলাফল বোঝায় তখন তাকে আমরা রেজাল্টেড ফ্রম বলি। পরেরটা 6 নম্বর, লেজিনেস ইজ ডিটারমেন্টাল ফর সাকসেস। তাহলে ক্ষতি বোঝাতে আমরা কি বুঝি, এখানে ডিটারমেন্টাল টু হবে, ক্ষতি বোঝাতে, ক্ষতি বোঝাতে ডিটারমেন্টালের পরে ফর না হয়ে টু হবে। এখানে ক্ষতি বোঝানো হয়েছে, লেজিনেস ইজ ডিটারমেন্টাল ফর সাকসেস, অর্থাৎ সফলতার জন্য লেজিনেস অর্থাৎ মানে অলসতা যদি আমরা বলি তাহলে সেটাকে কি বোঝায়, কারণ বোঝায়। তাহলে এটা যদি আমরা বুঝি যে ক্ষতি করতেছে, এইটা এই সাকসেসকে ক্ষতি করতেছে, তাহলে ক্ষতি করা অর্থে ডিটারমেন্টাল টু হয়, ডিটারমেন্টাল টু। তাহলে যদি ক্ষতি করাও কোনো কিছু দ্বারা যদি কিছু ক্ষতি হয় তাহলে ডিটারমেন্টাল ফর না হয়ে ডিটারমেন্টাল টু হয়। তাহলে এই কারণে আমাদের এই সেন্টেন্সটা ফুল। তো আমরা 7 নম্বর প্রশ্নটা বলছি, হি প্রিফার্স টি দেন কফি। একটার থেকে আরেকটা যদি অধিকতর পছন্দ বোঝায় তাহলে দেন না হয়ে টু হয়। আমি কি বলছি, একটার থেকে আরেকটা যদি অধিকতর পছন্দ বোঝায় তাহলে বলছে চা আর কফি, টি আর কফি, তাহলে একটা থেকে আরেকটা অধিকতর পছন্দ করতে, প্রিফার্স পছন্দ করা উপলক্ষে, তাহলে দেনের পরিবর্তে কি হবে, টু হবে। যদি একটার পরিবর্তে আরেকটা অধিকতর পছন্দের বোঝায় তখন দেন না হয়ে টু হয়। একটা থেকে আরেকটা যদি অধিকতর পছন্দ বোঝায় তাহলে দেন না হয়ে কি হয়, টু হয়। আই হ্যাভ আর্জেন্ট পিস অফ বিজনেস। এই বিজনেস অর্থ কাজ যদি বোঝানো হয় তাহলে এটা হয় আনকাউন্টেবল। তো এটাকে কাউন্টেবল করতে গেলে তখন এর আগে একটা এ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করা লাগে, এ, অর্থাৎ এ পিস অফ। তাহলে আমরা আবার বলছি, বিজনেস যদি আমরা কাজ অর্থে বুঝি তাহলে সেটা বিজনেসটা কি হয়ে যায়, আনকাউন্টেবল। এখন এটাকে যদি আমরা কাউন্টেবল করতে হয় তাহলে পিস অফ হয় না, এ পিস অফ হয়। এ পিস অফটা কাউন্টেবল আর পিস অফ আনকাউন্টেবল। তাহলে যখন আমরা এটাকে বিজনেস কাজটা আনকাউন্টেবল, তাহলে এটাকে আমরা যখন কাউন্টেবলে নিয়ে আসবো তখন কি আনতে হবে, এ পিস অফ। কাউন্টেবলে আনতে গেলে এ পিস অফ। আর একটা কথা আমরা জানি, এই বিজনেসের পূর্বে কি হয়, আর্জেন্ট হয়। তাহলে আর্জেন্ট, তাহলে এখানে দেখো এই যে পিস, এটা ভুল, পিস এটা ভুল। তাহলে আমরা কি বলছি, সাধারণত আই হ্যাভ আর্জেন্ট এ পিস অফ বিজনেস। যখন বিজনেসকে আমরা কি অর্থে ব্যবহার করব,
কাজ অর্থে ব্যবহার করব, তখন আমাদের কি হবে, এটা আনকাউন্টেবল হয়ে যাবে। আর কাউন্টেবল করতে গেলে তার আগে একটা এ নিয়ে আসতে হবে, এ পিস অফ বিজনেস। তো আমরা আই হ্যাভ এ আর্জেন্ট পিস অফ। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিজনেসকে যদি কোয়ালিফাই করে, কি কোয়ালিফাই করতেছে, কোয়ালিফাই করতে অ্যাডজেক্টিভটি কি হবে, আর্জেন্ট, আর্জেন্ট বা প্রাইভেট, এই বিজনেসের পূর্বে বসবে। বিজনেসের পূর্বে কি বসবে, আর্জেন্ট অথবা প্রাইভেট। কখন আমরা বলছি বিজনেসকে যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা, আর্জেন্ট আর প্রাইভেট, এটা কিসের পূর্বে বসবে, বিজনেসের পূর্বে বসবে। এই কারণে এই সেন্টেন্স দুইটা ভুল। তো আমি 11 নম্বর কথা বলছি, হি ডাজ নট নো, হি ডাজ নট নো হাউ রিড দ্য ওয়াচ। তাহলে নোর পরে যদি হাউ থাকে তাহলে এর পরে টু হয়। আমাদের মনে রাখতে হবে, যদি নোর পরে হাউ থাকে তারপরে কি বসে, টু বসে। নোর পরে যদি হাউ হয় তাহলে তারপরে কি বসাতে হয়, টু বসাতে হয়। হি ডাজ নট নো হাউ টু রিড দ্য ওয়াচ। আমরা পরেরটা দেখি 12 নম্বর, হি হেয়ার্স আর ভেরি লং। তাহলে হেয়ার্স, হেয়ার্সটা হলো আনকাউন্টেবল, তাহলে কাউন্টেবলে আনতে গেলে এটা অক্সিলারিটা কি আনতে হবে, অবশ্যই সিঙ্গুলার ভার্বে আনতে হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব, আমরা হেয়ার্সটা কি বলছি, এটা আনকাউন্টেবল। তাহলে হেয়ার্স যদি আনকাউন্টেবল হয় তাহলে আমরা এরপরে যেটা আসবে অক্সিলারি ভার্ব, আমরা সেটাকে কিসে নিয়ে আসবো, সেটাকে আমরা সিঙ্গুলার ভার্বে নিয়ে আসবো। সিঙ্গুলার, প্লুরাল, এটা প্লুরাল, আর তাহলে সিঙ্গুলারে নিয়ে আসবো। সিঙ্গুলারে আমরা ইজ, তাহলে হিজ, হেয়ার, আর এই হেয়ারটাও কি, হেয়ারটা আনকাউন্টেবল। তাহলে এটাকে আমরা এর পরেরটা কি আসবে, যদি কাউন্টেবল আনকাউন্টেবল থাকে তাহলে এর পরের কি হবে, এরপরে অবশ্যই সিঙ্গুলার বসবে। তো সিঙ্গুলার ভার্ব হবে, তো সিঙ্গুলার ভার্ব কি হবে, আর এর পরিবর্তে আরটা হলো প্লুরাল, তাহলে সিঙ্গুলার হতে হবে, তাহলে ইজ হতে পারে, তাহলে ইজ হবে। এটা কি হবে, হেয়ার, হেয়ার, এই দুইটা কি আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের পরে অক্সিলারি কি হয়, আমরা জানি সিঙ্গুলার ফর্ম হয়। তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব কি, ইজ। তাহলে এটা আর দেওয়া আছে, এটা আনকাউন্টেবলের পরে অবশ্যই প্লুরাল ভার্ব হয় না, আনকাউন্টেবলের পরে প্লুরাল ভার্ব হয় না, এই কারণে এই দুইটা ভুল। আমরা 14 নম্বর বলছি, হুইল কাম শর্ট, শর্ট হয় না, তাড়াতাড়ি অর্থে শর্টলি বা শীঘ্রই। তাহলে হি উইল কাম, সে আসবে, শীঘ্রই আসবে, সে শীঘ্রই আসবে, সে তাড়াতাড়ি আসবে, এরকম বোঝালে শর্ট না হয়ে এখানে কি হবে, এল হয়, শর্টলি, শর্টলি, তাড়াতাড়ি অর্থে শর্টলি বসে। আমরা 15 নম্বরের কথা বলছি, 15 নম্বরটা কি, ডিড দে রোড বুকস। তা ডিড দে রোড বুকস, তাহলে ডিড এর পরে আমরা কি জানি, ডিড এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে যদি আমরা কি জানি, যদি ডিড থাকে তাহলে এর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ডিড এরপর সাবজেক্ট আর এই ভার্বটা বেস ফর্ম না, এটা রাইট, রোড, বেস, এটা হলো কি পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম, এই কারণে এটা ভুল হয়েছে। আমরা জানি কি ডিড এর পরে সাবজেক্ট হয়, তারপরে ভার্বের বেস ফর্ম হয়, ডিড এর পরে সাবজেক্ট তারপর ভার্বের বেস ফর্ম। আমরা পরেরটা যদি বলি, ডিড দে, এই যে ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি দিয়ে বসানোর দরকার নেই, আমরা কি বসবো, এখানে ভার্বের ডাইরেক্ট বেস ফর্ম বসে যাবে, রাইট, রাইট হবে না। তো ডিড দে হ্যাভ, হ্যাভ এটা হলো কি মানে বেস ফর্ম না, হ্যাভ, হ্যাজ, হ্যাজ। তাহলে আমরা 17 নম্বরে আমরা কি বলতেছি, দেখো ডিড যদি থাকে এরপরে সাবজেক্ট প্লাস বেস ফর্ম বসবে,
তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম বসে। তাহলে বেস ফর্ম এখানে কি বলছে, হ্যাভ রিটেন, তাহলে সাবজেক্ট ডিড প্লাস সাবজেক্ট, তারপরে আমরা বলছি ভার্বের বেস ফর্ম। তো এখানে কি আছে, রিটেন আছে। তো রিটেন, হ্যাভ রিটেন, এটা হ্যাভ রিটেন হবে না, এটা শুধুমাত্র হবে রাইট। পরেরটা আমরা বলি 18 নম্বর, ডু হি হ্যাভ এ হাউস। ডু যদি থাকে তারপরে ফার্স্ট অথবা সেকেন্ড পারসন বসে প্লাস ভার্বের অন বসে। তো লাইনটা আমরা লিখি, ডুর পরে কি বসে, ডুর পরে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন বসে, পারসন প্লাস ভার্বের অন। তাহলে ডু, ডু থাকলে ডুর পরে ফার্স্ট অথবা সেকেন্ড পারসন বসে, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে ডুর পরে হি আছে, হিটা থার্ড পারসন, তাহলে এটাই এই কারণে এটা ভুল আছে। এবার ডাজ, যদি ডাজ থাকে ডাজের পরে আমরা থার্ড পারসন বসে, ডাজের পরে থার্ড পারসন বসে, তারপর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বেস ফর্মটা কি আমরা জানি কি, হ্যাভ, হ্যাজ। তাহলে এই হ্যাভটা হলো বেস ফর্ম, এখানে হ্যাজ দেওয়া আছে, এই কারণে এটা ভুল। আমরা জানি ডাজ থাকলে ডাজের পরে থার্ড পারসন আর ডু এর পরে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, আর উভয়ের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা এর ডাজ আছে, ডাজের পরে আমরা বলছি ডাজ প্লাস থার্ড পারসন প্লাস ভার্বের অন। তাহলে এটা কি থার্ড পারসন, ঠিক আছে, কিন্তু এটা কি দিয়ে দেওয়া আছে, ভার্বের অন দেওয়া নেই। এটা ভার্বের অন না দেওয়ার কারণে এখানে এই সেন্টেন্সটা ভুল আছে। ডু, আমরা বলছি ডুর পরে ফার্স্ট আর সেকেন্ড পারসন বসে, এই হি হলো থার্ড পারসন, হি হলো থার্ড পারসন, তাহলে এটা এই কারণে ভুল আছে। তাহলে এটা কি হতে পারে, আমরা যদি লিখি তাহলে ডু, তাহলে ফার্স্ট অথবা সেকেন্ড পারসন হতে পারে, ডু আই অথবা ইউ, তারপরে কি বেস পারসন মানে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্মটা কি, হ্যাভ এ হাউস। তাহলে কি হতে পারে, ডু আই হ্যাভ এ হাউস হতে পারে এটা। তো এই কারণে এই সেন্টেন্সগুলো ভুল আছে। এখানে আমি 20টা সেন্টেন্স দেখিয়েছি এবং 20টা সেন্টেন্সই কতগুলো নিয়মের সমন্বয়ে এখানে আমি নিয়ে আসছি। এইভাবে ধারাবাহিকভাবে কারেকশনের রুলগুলো আমি দেব। তো আমি বিকল্প বাছাই করে নিয়েছি যে কিভাবে এটা স্টুডেন্টদের মধ্যে, পরীক্ষার্থীদের মধ্যে অথবা যারা চাকরিজীবী আছে তারা শর্টলি এটা মনে রাখতে পারে। আমরা প্রচলিত ধারায় যদি ইংরেজি শিখি তাহলে ওটা মনে রাখা অনেক কষ্টকর। সেই হিসেবে আমি মনে করছি যদি এইভাবে প্রত্যেকটা ইনকারেক্ট সেন্টেন্স, রং সেন্টেন্সকে যদি নিয়ে আসা হয়, বিগত সালে যত কোশ্চেন আছে সকল কোশ্চেনগুলোকে যদি এইভাবে ইনকারেক্ট কোশ্চেনগুলো যদি নিয়ে আসা হয় এবং কি কারণে ইনকারেক্ট এটা যদি নির্ণয় করা হয় এবং যদি নির্ণয় করতে পারো তাহলে মনে হয় পরীক্ষার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। পরিশেষে একটা কথা বলতে চাই, যাদের জন্য আজকে ক্লাস তারা যদি সামান্য মাত্র উপকৃত হয় তাহলে আজকে ক্লাস নেওয়া আমার জন্য সার্থক হয়েছে বলে মনে করব। আর যাদের জন্য ক্লাস তাদের সফলতা কামনা করে আজকের ক্লাস এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ।